এদিকে দেশে জঙ্গি হামলা নিয়ে দুপুরে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। অবশেষে তেল ও বিদ্যুৎ সংকটের কারণে পদত্যাগ করতে চলেছেন জ্বালানি মন্ত্রী। চূড়ান্ত ঘোষণা দিলেন মির্জা ফখরুল। সারা বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি এই একটা পরিস্থিতির সৃষ্টি এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী তাদের উপর অকথ্য অত্যাচার, ঠিক ৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশের মানুষের উপর অত্যাচার করেছে, ঠিক একই ধরনের অত্যাচার বিএনপি, জামাত, শিবির তারা শুরু করলো মানুষের উপর। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, তাহলে এই সরকার ৬ মাসও টিকতে পারবে না। অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই সরকারের ২ মাসের শাসনামলে সিঙ্গেল একটা সফলতা, অনলি একটা সফলতা যদি আপনারা আমাকে দেখাতে পারেন, আমি একটা ভিডিও বানাবো, তারেক রহমানের কাছে মাফ চাইবো। একটা সফলতা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বড় ধরনের পরিবর্তনের আভাস আমরা লক্ষ্য করছি। দর্শক, এক মহা ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। বিএনপি, জামাত সহ পুরো জাতির জন্য সতর্কবার্তা। বিএনপি যে অযোগ্যদের দল এবং ধনচে সরকার, তারা সম্ভবত ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের কি অবস্থাটা ছিল? দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী তাদের উপর অকথ্য অত্যাচার, ঠিক ৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশের মানুষের উপর অত্যাচার করেছে, ঠিক একই ধরনের অত্যাচার বিএনপি, জামাত, শিবির তারা শুরু করলো মানুষের উপর। এবং সেই সাথে ২০০৪-এর সেই ২১ আগস্ট গ্রেনেড হামলা, আইভি রহমান সহ আমাদের নেতাকর্মী মারা গেল। ব্রিটিশ হাই কমিশনের উপরে গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে ৬৩টা জেলায় বোমা হামলা, ৫০০ জায়গা বোমা একই দিনে হামলা হলো। বাংলা ভাই সৃষ্টি প্রকাশ্য দিবালোকে বিএনপির অনেক নেতারাই সমর্থন দিয়ে অস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করছে। আমাদের নওগাঁ আওয়ামী লীগের নেতাকে মেরে ৮ টুকরো করে ফেলে রেখে দিয়েছে, মাটির নিচে পুঁতে রেখেছে, অথবা আরেকজনকে মেরে পা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। সারা বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি এই একটা পরিস্থিতির সৃষ্টি। হাজার হাজার পুরুষ মেয়ে পা বেঁধে ঝুলানো, আওয়ামী লীগ মেয়ে, যুবলীগ, ছাত্রলীগ মেয়ে পা বেঁধে ঝুলানো, তাদের উপর নির্যাতন শুধু ঢাকা শহর না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এত অবিচার, এত অন্যায়, এত অত্যাচার, এত নির্যাতন। যারা এটা করছে তাদের আমি জনগণকে আহ্বান করব যে বিচার আপনাদের কাছে দিতে চাই। আমরা কোনো অন্যায় করিনি, আমি কোনো মানুষ খুন করে ক্ষমতা আসিনি, আমি জনগণের শক্তিতেই ক্ষমতা এসেছি। মানুষের লাশ ফেলে আমার ক্ষমতায় আসার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি। বারবার তো মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই কাজ করেছি এবং করেও ফেলেছিলাম। সেই দারিদ্রের হার আমি মাত্র 18% নামিয়ে এনেছি, হত দরিদ্র মাত্র 5%। আর 2টা মাস সময় পেলে বাংলাদেশ হত দরিদ্র মুক্ত বাংলাদেশ। একটা মানুষও গৃহহীন, ভূমিহীন থাকতো না। কিন্তু আজকে আবার মানুষের ঘর নাই, বাইরে সব জ্বালিয়ে পড়ে ছাড়কার। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট। এই এত লুটপাট করা জিনিস যে তারা নিয়ে গেছে, লজ্জা করে না অন্যের জিনিস লুট করে খেতে? যারা নেয় আবার অনেকে ভিক্টরি দেখায়, কিরকম চুরি করলেও ভিক্টরি দেখাবে। মানুষের তো মান সম্মান ইজ্জত বলে থাকে, তাও এদের নাই। 32 নম্বর কি অপরাধ করেছে? 2টা বোন উত্তরাধিকার সূত্রে ওইটুকু পেয়েছিলাম, জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি। এই ট্রাস্ট থেকে প্রায় 2400 মানুষকে আমরা সাহায্য করতাম, 1600-1700 ছাত্রছাত্রীদের আমরা স্টাইপেন্ড দিতাম, সব বন্ধ হয়ে গেছে। এই যে মানুষগুলি চিকিৎসা বা তাদের জীবনের যাত্রার জন্য টাকা দিয়ে সাহায্য করতাম ট্রাস্টের থেকে, আজকে তারা না খেয়ে মারা যাচ্ছে। সারা বাংলাদেশে আজকে হাহাকার। আবার বাংলাদেশটাকে ভিক্ষুকের জাতিতে পরিণত করলো। উন্নয়নশীল দেশের মর্যাদা এনেছিলাম, সেই উন্নয়নশীল দেশের মর্যাদায় থাকতে দিল না বাংলাদেশকে। এরা কারা? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এই বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল, বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতো। এই বাঙালি জাতিকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে উন্নত করে, যেখানে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ উন্নত করে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন,
তারই পদাঙ্ক অনুসরণ করে, সেই আদর্শ বুকে নিয়ে স্বল্পোন্নত দেশ থেকে জাতির পিতার স্বপ্ন পূরণে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি, সেটাও ধ্বংস হয়ে গেছে, করতে পারলো না। এই ২৬ থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, আমরা যখন উৎসব করব উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে তখন সকলের চোখের পানিতে বাংলাদেশ ভাসছে। আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা প্রত্যেকটা কৃষক লীগের নেতাকর্মী, আপনারা যা যা এলাকায় কৃষকের পাশে দাঁড়ান, তাদের নিয়ে আন্দোলন শুরু করেন, আপনারাই তাই সময় দেন, আন্দোলন করেন, যে কৃষকের যা যা প্রয়োজন সব তাদের দিতে হবে। ফসল উৎপাদনে যা যা দরকার, আমরা তো রিসার্চ করি, এমনকি পাটের রিসার্চ করে পাটের জন্ম রহস্য আমরা উদ্ভাবন করেছি, তরি তরকারি ফল মূল সবকিছু আমরা শুধুমাত্র গবেষণার মাধ্যমে উৎপাদন দ্বিগুণ তিনগুণ আমরা বৃদ্ধি করতে পেরেছি। আজকে কেন আবার সব বন্ধ হয়ে যাবে? কেন বাংলাদেশকে আবার অন্যের কাছে হাত পেতে চলতে হবে? এটা চলতে দেওয়া যায় না, এটা আমরা দেব না। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কৃষক শ্রমিকের পাশে দাঁড়ান, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান। 5 কোটি নিম্নবিত্ত মানুষকে মধ্যবিত্ত উন্নীত করেছে, আজকে 6 কোটি মানুষকে আবার দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে ইনুস। মানে এরকম একটা ভণ্ড বাটপার আজকে দেশটাকে তছনছ করেছে। আর ওইতে চোরেশা গিয়ে মানে আর একজন খুনি এসে বসেছে, লুটপাট আবার শুরু করেছে, দেশের দিকে খবর নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? জনগণ পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। লেখাপড়া করা যাবে না, সব ধ্বংস, দেশটাকে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। কাজে সবাই ঐক্যবদ্ধ হন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ সকল কাজকে রুখে দাঁড়াতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো তেল পাওয়া যাবে না। কাজে এখানে সকলকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত জঞ্জাল সরকারগুলিকে বিদায় দিয়ে দিতে হবে। একমাত্র আওয়ামী লীগ পারে এদেশের মানুষের সব সমস্যার সমাধান করে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি নিশ্চিত করতে, এবং সেটাই আমরা করব ইনশাল্লাহ। কৃষক লীগকে অনেক ধন্যবাদ। এই সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলুন, কৃষকের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। জনাব তারেক রহমান সাহেব উনি কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন বিদ্যুৎ সংকট নিয়ে, লোডশেডিং নিয়ে। তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তৎকালীন সময়ে জনাব তারেক রহমানের বক্তব্য দেখে আমার চোখের নিচে দিয়ে উপরে দিয়ে জল পড়তেছে, বায়া বায়া পড়তেছে, নদী হয়ে গেল, খাল হয়ে গেল, সমুদ্র সৈকত হয়ে গেল। প্রিয় তারেক রহমানের বক্তব্যটা আসেন একবার শুনি। বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যে কয়টি খবর আমি নিয়েছি, প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। আসেন, এই প্রতারক সরকার প্রতিদিন ঢাকায় 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং হয়। ঢাকায় যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের কি অবস্থা? গ্রামে খবর নিয়েছি 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হয়। তাহলে জনাব আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন লোডশেডিং ক ঘন্টা করে হয়? ঢাকায় ক ঘন্টা হয়? কোথায় ক ঘন্টা হয়? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলাতে, বাংলাদেশের মফস্বল শহরগুলাতে কত ঘন্টা লোডশেডিং হয়? আসেন কয়েকটা সংবাদের হেডলাইন দেখি। দেখেন, আমি পয়রা শোনাবো না, আপনারাই দেখেন। এখন আপনারাই বলেন এই বাংলাদেশের পরাধীন মন্ত্রীকে কি বলা উচিত? আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এই সরকারের 2 মাসের শাসনামলে সিঙ্গেল একটা সফলতা, অনলি একটা সফলতা যদি আপনারা আমাকে দেখাতে পারেন, আমি একটা ভিডিও বানাবো, তারেক রহমানের কাছে মাফ চাইবো। একটা সফলতা, শুধুমাত্র মার্চ মাসে 26,000 কোটি টাকা ছাপিয়েছে। নতুন টাকা ছাপানোর তো কিছু শর্ত প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক যখন টাকা ছাপায় তখন কিন্তু বিশেষ কিছু প্রয়োজনীয় শর্তাবলী থাকে, সেগুলো মেনে টাকা ছাপাতে হয়। এই ধরনের কোনো নিষেধাজ্ঞা, কোনো বিধি, কোনো আইন মানা হয়নি টাকা ছাপানোর ক্ষেত্রে। শুধুমাত্র সরকারের ব্যয় মেটানোর জন্য 2 মাসে প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে বাবা, এবং নতুন করে 26,000 কোটি টাকা ছাপিয়েছে। অথচ বাবা তখন আওয়ামী লীগের শাসনামলে 2 ঘন্টা লোডশেডিং হইলে সেটা নিয়ে বলতো সরকার একটা প্রতারক, সরকার বাংলাদেশের মানুষের কথা রাখেনি। তাহলে এখন জনাব তারেক রহমান তিনি কি? তিনি প্রতারক না? তাহলে প্রতারকের শাস্তি কি হওয়া উচিত? এইটা আপনারাই নির্ধারণ করেন।
আমাদের কিছু বলার নাই। জনাব তারেক রহমান, কথা বলার আগে অতীতের সংবাদের হেডলাইনগুলা একবার চোখ বুলিয়ে নেবেন। কথা বলার আগে আগে যে ইমো কলে কনফারেন্সে বক্তব্য দিতেন, সেই বক্তব্যগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। একটা কথা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ তাহার বিশ্বাস। লন্ডন থেকে ভেবেছিল রাষ্ট্র পরিচালনায় কি না মজা, কি না মধু। আগে রাষ্ট্র পরিচালনা করতে যাই, এরপর দেখবো কিভাবে বাংলাদেশকে আসছে না বাংলাদেশকে পরিচালনা করবার জন্য আইসা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যে সিনেমিনি খেলতেছে, যেভাবে নাটক করতেছে, যেভাবে বাংলাদেশের মানুষকে অন্ধকারে নিমজ্জিত করতেছে, এটা তো প্রাপ্য ছিল বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ তারেক রহমানের মতো একজন শাসককেই ডিজার্ভ করে। তারা আওয়ামী লীগ, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিজার্ভ করে না। একটা তৃতীয় সারির রাষ্ট্র, তৃতীয় সারি বললে ভুল হবে, দশম সারির রাষ্ট্রকে তলাবিহীন ঝুড়িকে মধ্যমায়ের দেশে রূপান্তর করেছেন, মাথাপিছু আয় বাড়িয়েছেন, জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়াতে অন্যতম, যে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দিনকে দিন বেড়ে যাচ্ছিল, যে দেশে জ্বালানি সংকট ছিল না, কোভিড মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সবকিছুকে একক হাতে সামাল দিয়েছিলেন, সেই দেশটাকে ক্ষমতায় বসে 2 মাসের মাথায় দেউলিয়া বানিয়ে দিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী অর্থাৎ বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু বলতেছে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। ব্যাংকগুলো কেন খালি হলো? কে টাকা সরিয়েছে? নিশ্চয়ই ইউনুস আমলে ইউনুসের গুন্ডা বান্ডারা। আর এখন আপনারা ক্ষমতায় আসছেন, এখন আপনারা সরাচ্ছেন বা সরিয়েছেন। বাংলাদেশের মানুষের কপালে কি যে দুঃখ অপেক্ষা করতেছে বিশ্বাস করেন। আমি না স্বপ্নে দেখি মাঝে মধ্যে রাতের বেলা যে এদের কপালে কি ধরনের দুর্গতি অপেক্ষমান, এরা খাদ্যের অভাবে মারা পড়বে। বিশ্বাস করেন, লিখে রাখেন, বাংলাদেশে সেই দিন অতি দ্রুত আসবে, খাদ্য সংকট দেখা দেবে, খাদ্য সংকটে বাংলাদেশের মানুষ হাহাকার করবে, দুর্ভিক্ষ নেমে আসবে। কারণ যেই হারে জনসংখ্যা বাংলাদেশে, খাদ্য সংকট দেখা দেবে এটা নিশ্চিতভাবে বলা যায়। যেভাবে জ্বালানি সংকটের কারণে ফসল উৎপাদন হচ্ছে না, উত্তরবঙ্গের একাধিক কৃষি জমি ফেটে চৌচির, কৃষকের ফসল পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছে। এই নিয়ে বর্তমান সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো হেলদোল নাই। তারা আছে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিভাবে আরেকজনের পকেট কাটতে হবে, আরেকজনের রেসিং কার চালাতে হবে, সিনেমা দেখতে হবে। মানে কি একটা নাটক রে ভাই! রাষ্ট্র পরিচালনা কি কোনো নাটকের মঞ্চ? এগুলা বইলা লাভ নাই, যত বলবো তত অপরাধী হবো আপনাদের চোখে। ভালো থাকেন, উপভোগ করেন আপনাদের নতুন স্বাধীনতা, আপনাদের নব্য প্রধানমন্ত্রী, আধা পাগল পুরুষ প্রধানমন্ত্রী। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে, এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে। বলেছেন ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। যাই হোক, এখন আসি আমরা সর্বশেষ কথায়। ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে দেশে লোডশেডিং আছে, এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি পদত্যাগ করবো, মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি জীবনে আর কোনোদিন রাজনীতি করবো না। মানুষের চক্ষু লজ্জা বলতে একটা জিনিস থাকে। তার এই ঘোষণার পরে আমি কয়েক জেলায় অনেকের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকের কাছ থেকে একই কথা, 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না এলাকায়। মন্ত্রী কি করে এমন কথা বললেন যে লোডশেডিং দেখাতে পারলে পদত্যাগ করবেন? তাহলে আপনি পদত্যাগ করুন, আমি দেখিয়ে দিলাম। যাক, আপনি ওই কাজ কখনোই করবেন না, কারণ আপনি পদত্যাগ করবেন না, ওইটা আপনার একটা কথার কথা। মন্ত্রীরা সবসময় এই ধরনের কথাই বলে। হ্যাঁ, এক মন্ত্রী বলে যে ঈদে একেবারে নির্বিঘ্ন, সবচাইতে বেশি নির্বিঘ্ন, ভাড়া এবার কম নিয়েছে, ভাড়া বাড়ে নাই 1 টাকাও। এই ধরনের কথা আমরা শুনি। চাঁদাবাজিকে যখন বলা হয় যে সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না, এগুলো তো আমরা শুনে আসছি, নতুন নতুন শব্দ আমরা শুনছি। তাহলে আপনি এটা বলবেন, এতে তো অস্বাভাবিক কিছু না। আর ঢাকার ভিতরে যেটা, সেটা এই ঢাকার ভিতরে লোডশেডিং দিবেন খুব তাড়াতাড়ি, যার কারণে দেওয়ার জন্য এই গ্রাউন্ড তৈরি করছেন যেন ঢাকার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো রাস্তায় না নামতে পারে। তার আগে এই যে ছাত্রদলকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনার, এখানে আধিপত্য কায়েম করার যে মহড়াটা, এইটা আমরা দেখছি। এইটা হয়ে গেলেই ঢাকার ভিতরে লোডশেডিং শুরু হবে। আজকে বিএনপি মহাসচিবের একটা বক্তব্যে কেন যেন আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। তার বক্তব্যে মনে হলো যে বিএনপি এখন জামাতকে কিভাবে নির্মূল করা যায় সেই চেষ্টা করছে। অর্থাৎ বিএনপি বুঝে গেছে যে জামাতকে নির্মূল করতে না পারলে তাদের জন্য রাজনীতি করা এবং সরকার চালানোটা অনেক বেশি কঠিন হবে। কিন্তু শব্দটা নির্মূল হওয়াটা কতটা মানে যুক্তিযুক্ত, মানে নির্মূল করা এই শব্দ যুগল ব্যবহার করাটা কতটা যুক্তিযুক্ত, এটা গণতন্ত্রের ভাষা কি না, এটা গণতন্ত্রের সৌন্দর্য কি না। জামাত যত ক্ষতিকর বস্তুই হোক না কেন, দেশের জন্য ক্ষতিকর হোক, রাজনীতির জন্য ক্ষতিকর হোক, কিংবা বিএনপির জন্য ক্ষতিকর হোক, তাকে নির্মূল করতে চাওয়া এই ব্যাপারটা পজিটিভ কিনা সেটা যেমন বিবেচ্য, তেমনি আমরা এই আলোচনাটাও করে বুঝতে চাই যে বিএনপি এতদিনে এসে কি বুঝছে যে জামাত তাদের জন্য, কিংবা কখনো কখনো
কখনো মানে গোটা রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার জন্য একটা আতঙ্ক হয়ে যেতে পারে। চলুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, কি বোঝাতে চাইলেন, তিনি যেটা বোঝাতে চাইলেন সেটা বিএনপির ভাষ্য কিনা, আর বিএনপির ভাষ্য যদি সেটা হয় তাহলে সামনের দিনগুলোতে আরও কি ভয়াবহ চিত্র আমরা দেখতে চলেছি। যুগান্তরের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। মির্জা ফখরুল রাজনৈতিকভাবে নির্মূলের মানে এই নির্মূল শব্দটা যখন আপনি ব্যবহার করবেন তখন ব্যাপারটা এরকম মনে হতে পারে যে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে কিনা। যে মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, তাদের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক সেই মুহূর্তে মানে রাজনীতি শূন্য মাঠ বিএনপি চাইছে কিনা সেটা যেমন একটা বড় ব্যাপার, তেমনি অনেকদিন থেকে এই আলোচনাটাও চলছিল যে জামাত যখন বিরোধী দলের অবস্থানে রয়েছে তখন সেই জামাতকে মোকাবেলা করা বিএনপির একার পক্ষে সম্ভব নয়। যদি সত্যি তারা জামাতকে মোকাবেলা করতে চায় এবং সামনের দিনে জামাত লাভবান হয়ে সরকার গঠনের দিকে যেতে পারে এই সম্ভাবনাকে তারা যদি নস্যাৎ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে কৌশলে হলেও আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে হবে। কারণ আওয়ামী লীগই জামাতের জন্য সবথেকে বড় আতঙ্ক। আওয়ামী লীগ যদি মাঠে থাকে তাহলে জামাতকে নিয়ে বিএনপির যে ভয় এবং শঙ্কা সেই ভয় এবং শঙ্কাটা অনেকখানি কমে যাবে। এই বক্তব্য অনেক বিশ্লেষকের মুখে আমরা ইদানিং খুব বেশি করে শুনছি। বিস্তারিত খবরে একটু যাই, কি বলছেন মির্জা ফখরুল। আসলে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে জামাত ভোটও মেনে নিয়েছে, রেজাল্টও মেনে নিয়েছে, আবার নতুন নতুন করে প্রতিদিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি, এই তত্ত্ব তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে সব থেকে বেশি যে প্রভাব সেই প্রভাবটা ছিল জামাত এবং এনসিপির। প্রফেসর ইউনূস সরকার তাই করেছে যা জামাত এবং এনসিপি চেয়েছে। সর্বশেষ নির্বাচনের রেজাল্টটা তাদের পক্ষে দিতে না পারার ব্যর্থতা ছাড়া যা কিছু প্রফেসর ইউনূস সরকার করেছে সবই জামাত এনসিপির কল্যাণে এবং তাদের মন জোগানোর জন্যই করেছে। এটা আমরা প্রকাশ্য দিবালোকের মতো সত্য দেখেছি। হঠাৎ করে নির্বাচনে এসে তাহলে প্রফেসর ইউনূস ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেন বিএনপিকে জেতাবে? তাতে তার লাভ কি? যে দলকে তিনি হাতে ধরে জন্ম দিলেন, তৈরি করলেন, যে দলের সঙ্গে সব থেকে বেশি সখ্যতা তৈরি করলেন, যে দলের প্রভাব এই সরকারের প্রতি, যে দুই দলের প্রভাব সরকারের উপরে সব থেকে বেশি ছিল, যে দলগুলোর প্রভাবের কারণে তিনি ভারতের বিরোধী রাজনীতি এবং ভারতের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করে পাকিস্তানের সঙ্গে পিরিত শুরু করলেন, সেই দলগুলো যদি এখন এসে বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএনপি জিতেছে, এটা মানে বিএনপির জন্য মেনে নেওয়া তো কঠিন হবে। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই ধরনের ভূমিধস বিজয় পাওয়া সম্ভব কিনা যদি পরিস্থিতি প্রতিকূলে থাকে তা সেটা একটা বড় গবেষণার ব্যাপারই হতে পারে। তিনি আর কি বলছেন? জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিয়ে যেতে চায় কিনা সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতন ভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। তিনি বলছেন যে তাদের যে অতীত ইতিহাস আমরা জানি। আপনারা জানেন এখন এসে 2024-এর পট পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগবিহীন ফাঁকা মাঠ, যখন আপনি দেখছেন যে আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে না, তখন আপনার জামাতকে বিরোধী দল হিসেবে মেনে নিতে সমস্যা হয়নি, কিংবা জামাতের সঙ্গে দূরত্ব তৈরি করতে সমস্যা হয়নি। কিন্তু লোকজন তো একথাও বলে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হতো, কিংবা আগামীতে যখন আওয়ামী লীগ ফিরে এসে নির্বাচন করবে তখন আবার জামাত বিএনপি এক হয়ে যাবে, কিংবা সেটা যদি সত্য নাও হয় তাহলেও আমরা মানে সর্বশেষ তাদের শাসনকালে কি দেখেছি? 2001 থেকে 2006 জামাতের 2 জন মন্ত্রী হয়েছেন এবং সেই 2 জন হয়েছেন যারা যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড তাদের হয়েছিল। পরবর্তীতে তাদের গাড়িতে পতাকা দিয়ে বিএনপি বিতর্কের জন্ম দিয়েছেন। সেই বিএনপির কাছে আজকে জামাত খুবই খারাপ হয়ে গেছে, জামাত যুদ্ধাপরাধীর দল হয়ে গেছে। এই ব্যাপার অনেকে বলে বিএনপিকে ট্রল করার চেষ্টা করেন, কিন্তু এই ট্রল করা বোধহয় কতটা নৈতিক হবে কিংবা উচিত হবে সেটাও ভেবে দেখা দরকার। কারণ রাজনীতিতে সময়ের স্রোতে, সময়ের ধারাবাহিকতায় অনেক পরিবর্তন আসে। অতীতে রাজনৈতিক দলগুলো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকলে সেই ভুলগুলো পরবর্তীতে সংশোধন করে। গতি প্রকৃতি একভাবে চলে না। রাজনীতিতে মিত্র শক্তি বলে কোনো স্থায়ী শক্তি নেই, শত্রু বলে কোনো স্থায়ী শক্তি নেই। এই পরিবর্তনগুলো কিন্তু মানে একটা রেগুলার চেঞ্জের মতো। সুতরাং গতকালকে বিএনপির অবস্থান ওইটা ছিল বলে আজকে বিএনপির অবস্থান নতুন অবস্থান হতে পারবে না, জামাত বিরোধী অবস্থান হতে পারবে না, সেটা তো আর বলা যায় না। আজকে রাজধানীর নয়াপল্টনে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।